নমস্কার, নমঃ সংস্কৃতায়। আমি দেবযানী চক্রবর্তী মিশ্র। আজ আমরা মহাভারতের বন পর্ব সম্পর্কে জানব। আগের দিন মহাভারতের সভা পর্ব কমপ্লিট হয়ে গেছে। আজ শুরু হবে বন পর্ব। বন পর্বের সংজ্ঞা এবং ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষাপট। বন পর্ব মহাভারত মহাকাব্যের 18টি পর্বের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে। এই পর্বে পাণ্ডবদের দ্বাদশ বর্ষব্যাপী বনবাসের বিস্তৃত বিবরণ রয়েছে, যা পাশা খেলার প্রতারণামূলক পরাজয়ের প্রত্যক্ষ ফল। এই বনবাসের সময়কাল কেবল কষ্টের আখ্যান নয়, বরং তাদের চরিত্র গঠন এবং আধ্যাত্মিক পরিপক্কতার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে চিত্রিত হয়েছে। বন পর্ব বিশেষত তার বিস্তৃত দার্শনিক ও নৈতিক আলোচনার জন্য উল্লেখযোগ্য, যা অসংখ্য পৌরাণিক কাহিনী ও শিক্ষামূলক গল্পের সাথে নিপুণভাবে জড়িত। বন পর্বের এই বনবাসের সময়কাল পাণ্ডবদের জন্য এক গভীর রূপান্তরের সুযোগ তৈরি করে। কঠোর প্রাকৃতিক পরিবেশে তাদের জীবনযাপন তাদের আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক বিকাশে বাধ্য করে। এই প্রতিকূলতা তাদের নৈতিক শক্তি বৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা যেমন ঐশ্বরিক অস্ত্র লাভ অর্জনে সরাসরি অবদান রাখে। এই পর্বটি কেবল দুঃখ কষ্টের বর্ণনা নয়, বরং প্রতিকূলতার রূপান্তরকারী শক্তির একটি শক্তিশালী রূপক হিসেবে কাজ করে, যা দেখায় যে কিভাবে পরীক্ষাগুলি গভীর ব্যক্তিগত ও আধ্যাত্মিক বিকাশের উর্বর ভূমি হতে পারে। এই ধারণাটি বৃহত্তর হিন্দু দার্শনিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ, যা দুঃখ ও ত্যাগকে উচ্চতর জ্ঞান এবং আত্ম উপলব্ধির পথ হিসেবে দেখে। বনবাসের এই সময়কাল পাণ্ডবদেরকে কেবল তাদের রাজ্য পুনরুদ্ধারের জন্য নয়, বরং কুরুক্ষেত্রের যুদ্ধের বিশাল নৈতিক ও অস্তিত্বগত চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করে তোলে। এটি বোঝায় যে প্রকৃত শক্তি কেবল শারীরিক পরাক্রম নয়, বরং কঠোরতার মাধ্যমে অর্জিত অটল নৈতিক সততা এবং প্রজ্ঞা। পর্বের গঠনশৈলী ও অধ্যায় সমূহের প্রাথমিক ধারণা। ঐতিহ্যগতভাবে বন পর্ব 21টি উপপর্ব এবং 324টি অধ্যায়ে বিন্যস্ত। তবে সমালোচনামূলক সংস্করণ, যা তুলনামূলক পাণ্ডুলিপি বিশ্লেষণের মাধ্যমে সবচেয়ে খাঁটি পাঠ পুনর্গঠনের লক্ষ্য রাখে। তাতে 16টি অংশ এবং 299টি অধ্যায়ের একটি সংক্ষিপ্ত কাঠামো উপস্থাপিত হয়েছে। এই বনপর্বের উপপর্ব, অধ্যায়, অংশ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এই বৈচিত্র্যগুলি সরাসরি মহাভারত পাঠের গতিশীল, পরিবর্তনশীল এবং বিবর্তনশীল প্রকৃতিকে নির্দেশ করে, যা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে। এটি বোঝায় যে মহাকাব্যটি তার সূচনা থেকেই একটি স্থির, নির্দিষ্ট রচনা ছিল না, বরং একটি জীবন্ত ঐতিহ্য, যা সময়ের সাথে সাথে নতুন উপাদানকে শোষণ করেছে, প্রসারিত হয়েছে এবং অভিযোজিত হয়েছে। এই পাঠ্যগত প্রবাহ একটি নির্দিষ্ট সংস্করণ প্রতিষ্ঠা করার জন্য একটি চ্যালেঞ্জ এবং প্রাচীন ও মৌখিকভাবে প্রেরিত পাঠ্যগুলির ঐতিহাসিক বিকাশ বোঝার একটি সুযোগ উভয়ই উপস্থাপন করে। এই ঘটনাটি আধুনিক পাঠ্যগত পাণ্ডিত্যের, বিশেষ করে সমালোচনামূলক সংস্করণগুলির বিকাশের সমালোচনামূলক গুরুত্বকে তুলে ধরে, যা এই ধরনের প্রাচীন এবং মৌখিকভাবে প্রেরিত পাঠ্যগুলির কম বিকৃত সংস্করণ পুনর্গঠনের চেষ্টা করে। এটি প্রাচীন সাহিত্য ঐতিহ্য অধ্যয়নের অন্তর্নিহিত জটিলতাগুলিকেও তুলে ধরে, যা প্রাথমিকভাবে মৌখিক ছিল এবং পরে লিখিত রূপ লাভ করে, যেখানে আঞ্চলিক বৈচিত্র্য, প্রক্ষেপণ এবং সম্পাদনা সাধারণ ছিল। পাঠ্যের সংক্রমণ এবং সংকলনের ইতিহাস নিজেই একাডেমিক অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, যা সমসাময়িক ব্যাখ্যা এবং অনুবাদগুলিকে গভীরভাবে প্রভাবিত করে। বন পর্বের মূল আখ্যান ও প্রধান ঘটনাবলী। এখানেই বন পর্বের মূল বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট। পাণ্ডবদের দ্বাদশ বর্ষব্যাপী বনবাসের সূচনা ও জীবনযাপন। শকুনি ও কৌরবদের দ্বারা পাশা
বছরের জন্য বনবাসী এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন। প্রাথমিকভাবে বিপুল সংখ্যক ব্রাহ্মণ ও সাধারণ মানুষ পাণ্ডবদের সাথে বনবাসে যান, যা যুধিষ্ঠিরকে বনের কঠোর পরিবেশে তাদের ভরণ পোষণ নিয়ে যথেষ্ট চিন্তিত করে তোলে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আধ্যাত্মিক গুরু ঋষি ধৌম্য যুধিষ্ঠিরকে সূর্যদেবের কাছে প্রার্থনা করার পরামর্শ দেন। যুধিষ্ঠিরের ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব আবির্ভূত হন এবং তাকে অলৌকিক অক্ষয় পাত্র তামার পাত্র প্রদান করেন। প্রশ্ন আছে যে অলৌকিক যে অক্ষয় পাত্র সূর্যদেব দান করেছিলেন সেটি কি ধাতু দিয়ে তৈরি? তামা। এই ঐশ্বরিক পাত্রের ক্ষমতা ছিল দ্রৌপদী খাবার গ্রহণ না করা পর্যন্ত বিভিন্ন প্রকার খাবারের অফুরন্ত সরবরাহ করা, যা পাণ্ডব এবং তাদের অনুসারীদের 12 বছরের বনবাসকালে ভরণ পোষণ নিশ্চিত করে। অর্জুনের দিব্যাস্ত্র লাভ ও স্বর্গারোহণ। মহাভারতের কোন পর্বে অর্জুন দিব্যাস্ত্র লাভ করেন ও স্বর্গারোহণ করেন? এরকম প্রশ্ন আসে। বন পর্ব। বন পর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অর্জুনের দিব্যাস্ত্র লাভের জন্য কঠোর আধ্যাত্মিক যাত্রা। এই ঐশ্বরিক অস্ত্রগুলি অর্জনের জন্য তিনি বনে তীব্র তপস্যা ও ধ্যান করেন। ইন্দ্র একজন ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনের সামনে আবির্ভূত হন এবং তাকে সবচেয়ে শক্তিশালী দিব্যাস্ত্র লাভের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করার পরামর্শ দেন। এই পরামর্শ অনুসরণ করে শিব একজন কিরাতের ছদ্মবেশে একটি বন্য শূকরকে কেন্দ্র করে অর্জুনের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হন। দীর্ঘ ও তীব্র যুদ্ধের পর শিব তার আসল ঐশ্বরিক পরিচয় প্রকাশ করেন এবং অর্জুনকে শক্তিশালী পাশুপত অস্ত্র দিয়ে আশীর্বাদ করেন। পরবর্তীতে যম মৃত্যুর দেবতা, বরুণ জলের দেবতা এবং কুবের ধন সম্পদের দেবতা সহ অন্যান্য প্রধান দেবতারাও অর্জুনের সাথে দেখা করেন এবং তাকে তাদের নিজ নিজ দিব্যাস্ত্র প্রদান করেন। শুধুমাত্র যে শিব মহাদেব অর্জুনকে অস্ত্র দিয়েছিলেন তা নয়, যম, বরুণ, কুবের অন্যান্য দেবতারাও অর্জুনকে দিব্যাস্ত্র প্রদান করেছিলেন। শিব প্রদান করেছিলেন পাশুপত অস্ত্র। অর্জুন ইন্দ্রের স্বর্গীয় নগরী ইন্দ্রলোকে আরোহণ করেন, যা একটি মহিমান্বিত স্বর্গীয় আবাস হিসেবে বর্ণিত হয়েছে। সেখানে তিনি অতিরিক্ত দিব্যাস্ত্র লাভ করেন এবং তার সংকল্পের একটি পরীক্ষার সম্মুখীন হন যখন অপ্সরা উর্বশী তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন। উর্বশীর প্রস্তাব অর্জুনের দৃঢ় প্রত্যাখ্যানের ফলে একটি অভিশাপ আসে, যা ইন্দ্র পরে প্রশমিত করে একটি বরদানে রূপান্তরিত করেন। বনবাসের এই সময়কাল পাণ্ডবদের জন্য, বিশেষ করে অর্জুনের জন্য এক অসাধারণ আধ্যাত্মিক ও সামরিক ক্ষমতার বিকাশের সময় ছিল। যদিও বনবাস প্রাথমিকভাবে একটি শাস্তি এবং বঞ্চনার সময় ছিল, এটি অলৌকিকভাবে আশীর্বাদ এবং কৌশলগত সুবিধার একটি সময় হয়ে ওঠে। বনের বিচ্ছিন্ন এবং কঠোর পরিবেশ তীব্র আধ্যাত্মিক অনুশীলন, তপস্যা সহজ করে তোলে, যা ফলস্বরূপ ঐশ্বরিক অনুগ্রহ আকর্ষণ করে এবং অত্যন্ত শক্তিশালী অস্ত্র প্রাপ্তির দিকে পরিচালিত করে। নল দময়ন্তীর উপাখ্যান। প্রেম, বিচ্ছেদ ও পুনর্মিলনের আখ্যান। নল দময়ন্তীর গল্পটি সরাসরি যুধিষ্ঠিরের জুয়া খেলার আসক্তি নিয়ে তার অনুশোচনাকে সম্বোধন করে, যা মুক্তির একটি আখ্যান প্রদান করে। একইভাবে সাবিত্রীর গল্প অটল ভক্তি এবং ভাগ্যের উপর ইচ্ছা শক্তির বিজয়ের একটি শক্তিশালী উদাহরণ প্রদান করে, যখন রামোপাখ্যান অন্য একটি রাজ পরিবারের দুঃখ এবং বনবাসের সাথে সমান্তরাল টেনে সান্ত্বনা দেয়। এই আন্তঃপুনর একটি বহুস্তরীয় আখ্যান তৈরি করে, যা মহাকাব্যের শিক্ষামূলক উদ্দেশ্যকে সমৃদ্ধ করে। এই পরিশীলিত আখ্যান কৌশল মহাকাব্যকে কেবল ঘটনার একটি বিবরণ থেকে উন্নীত করে, এটিকে একটি গভীর দার্শনিক ও নৈতিক আলোচনায় রূপান্তরিত করে। এটি দেখায় যে কিভাবে প্রাচীন ভারতীয় সাহিত্য জটিল নৈতিক প্রশ্নগুলি অন্বেষণ করতে, নৈতিক নির্দেশনা দিতে এবং বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া চরিত্রগুলিকে এবং শ্রোতাদের মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক সান্ত্বনা প্রদান করতে গল্প বলার কৌশলকে প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। উপরন্তু এটি মহাভারতের বিশাল কাঠামোর মধ্যে বিভিন্ন পৌরাণিক
এবং মহাকাব্যিক ঐতিহ্যের জটিল আন্তঃপাঠ্যতা এবং আন্তঃসংযুক্ততা প্রদর্শন করে। সাবিত্রী সত্যবানের উপাখ্যান, পাতিব্রত্য ও নিয়তির ওপর জয়। এই বহুল প্রচলিত এবং দাম্পত্য ভক্তি ও অধ্যবসায়ের শক্তিশালী উপাখ্যানটিও বনপর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। ঋষি নারদের ভয়াবহ ভবিষ্যৎবাণী সত্ত্বেও যে সত্যবান 1 বছরের মধ্যে মারা যাবেন, রাজকুমারী সাবিত্রী সত্যবানকে বিবাহ করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত দিনে যখন সত্যবান মারা যান, সাবিত্রী তার অটল ভক্তি, পাতিব্রত্য, তীক্ষ্ণ বুদ্ধি এবং নিরলস অধ্যবসায়ের মাধ্যমে মৃত্যুর দেবতা যমকে অনুসরণ করেন। তার সাথে গভীর দার্শনিক সংলাপে লিপ্ত হয়ে তিনি সফলভাবে সত্যবানের জীবন ভিক্ষা করেন এবং অবশেষে 4টি বর লাভ করেন, যা তার স্বামীকে এবং তাদের সমৃদ্ধি ফিরিয়ে আনে। এই আখ্যানটি ভক্তি ও সংকল্পের শক্তিকে শক্তিশালীভাবে তুলে ধরে, যা ভাগ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং শেষ পর্যন্ত জয় লাভ করে। যুধিষ্ঠির ও যক্ষের কথোপকথন, ধর্ম, জ্ঞান ও জীবনের গভীর প্রশ্নাবলী। পাণ্ডব ভাইয়েরা তৃষ্ণার্ত হয়ে একটি রহস্যময় হ্রদের সম্মুখীন হন। একটি অদৃশ্য কণ্ঠস্বর তাদের সতর্ক করা সত্ত্বেও ছোট ভাইয়েরা অর্থাৎ ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 4 ভাই হ্রদ থেকে জল পান করেন এবং অবিলম্বে মারা যান। যুধিষ্ঠির তার ভাইদের মৃত অবস্থায় দেখতে পান এবং হ্রদের মালিক রহস্যময় যক্ষের দ্বারা প্রশ্নবিদ্ধ হন। যক্ষ ধর্ম, মানব জীবন, গুণাবলী, নীতিশাস্ত্র এবং নৈতিকতা সম্পর্কিত 124টি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করেন। যুধিষ্ঠিরের বিচক্ষণ এবং সঠিক উত্তর যক্ষকে সন্তুষ্ট করে, যিনি তখন তার আসল পরিচয় প্রকাশ করেন। তিনি ধর্ম, ন্যায় বিচারের দেবতা এবং যুধিষ্ঠিরের নিজের ঐশ্বরিক পিতা। ধর্ম তার পুত্রের প্রজ্ঞা ও ধার্মিকতায় সন্তুষ্ট হয়ে মৃত ভাইদের সবাইকে পুনরুজ্জীবিত করেন এবং তাদের আসন্ন 13 বছরের অজ্ঞাতবাসের জন্য বর প্রদান করেন। এই পর্বটি বনপর্বের দার্শনিক শিক্ষার একটি ভিত্তিপ্রস্তর হিসেবে দাঁড়িয়ে আছে, যা ধর্মের সারমর্মকে ধারণ করে। বনপর্বে যুধিষ্ঠির তার অটল ধর্মনিষ্ঠা নিয়ে ক্রমাগত সংগ্রাম করেন। প্রায়শই তার দৃঢ়চেতা স্ত্রী দ্রৌপদী এবং শক্তিশালী ভাই ভীমের তীব্র সমালোচনার মুখোমুখি হন। যক্ষ প্রশ্ন, যুধিষ্ঠির এবং যক্ষের মধ্যে যে কথোপকথন, তাকেই প্রশ্ন বলা হয়েছে। অর্থাৎ তাহলে বলি, যক্ষ প্রশ্ন সরাসরি যুধিষ্ঠিরকে জটিল নৈতিক প্রশ্নাবলী নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বিশেষত ধর্মের সংজ্ঞা এবং প্রয়োগের উপর মনোযোগ দিয়ে যক্ষ প্রশ্ন যুধিষ্ঠিরকে ধর্ম সম্পর্কে বোঝাপড়া এবং তার মূর্ত রূপের চূড়ান্ত বৌদ্ধিক ও নৈতিক পরীক্ষা উপস্থাপন করে। এই বিভাগটি ধর্মের একটি গভীর এবং সূক্ষ্ম অন্বেষণ প্রদান করে। এটিকে একটি কঠোর, অপরিবর্তনীয় নিয়মের সেট হিসেবে নয়, বরং একটি গতিশীল এবং প্রায়শই চ্যালেঞ্জিং নীতি হিসেবে চিত্রিত করে, যা প্রজ্ঞা, বিচক্ষণতা এবং প্রায়শই ব্যক্তিগত আত্মত্যাগ দাবি করে। এটি বোঝায় যে ধর্মের প্রতি প্রকৃত আনুগত্য সংকটের সময়ে সবচেয়ে তীব্রভাবে পরীক্ষিত হয় এবং বনবাস এই গভীর নৈতিক পরীক্ষার জন্য আদর্শ বিচ্ছিন্ন পরিবেশ প্রদান করে। এইভাবে পাণ্ডবদের বনের মধ্য দিয়ে যাত্রা নৈতিকতার জটিল এবং প্রায়শই অস্পষ্ট ধূসর অঞ্চলগুলি অতিক্রম করার একটি অবিরাম কঠিন শিক্ষা, যা শেষ পর্যন্ত তাদের সংকল্প এবং ধার্মিক আচরণের বোঝাপড়াকে শক্তিশালী করে। এই গেল যুধিষ্ঠির ও যক্ষের কথোপকথন। কেন্দ্রীয় বিষয়বস্তু ও দার্শনিক শিক্ষা। ধর্ম, কর্মফল, স্বাধীন ইচ্ছা ও নিয়তি। বনপর্বে ধর্ম অর্থাৎ সদাচার, ধার্মিকতা, কর্ম, কর্মফল, অর্থ অর্থাৎ সম্পদ, কাম অর্থাৎ কামনা এবং মোক্ষ অর্থাৎ মুক্তি, এই পুরুষার্থগুলি কেন্দ্রীয় বিষয় হিসেবে বিবেচিত হয়। দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের মধ্যে কর্মফল, স্বাধীন ইচ্ছা এবং নিয়তি নিয়ে গভীর আলোচনা হয়। এই আলোচনাগুলি দেখায় যে কিভাবে মানুষের কর্ম তার ভবিষ্যৎকে প্রভাবিত করে এবং নিয়তির ভূমিকা কতটা। ধর্মকে এখানে একটি গতিশীল এবং পরিস্থিতি নির্ভর ধারণা হিসাবে উপস্থাপন করা হয়েছে। যুধিষ্ঠির ধার্মিকতার প্রতীক হলেও তিনি নৈতিক দ্বিধায় ভোগেন এবং ধর্ম মেনে চলার ক্ষেত্রে কঠিন পরীক্ষার সম্মুখীন হন। ক্ষমা এবং ক্রোধের মধ্যে পার্থক্য নিয়েও বিভিন্ন চরিত্রের মধ্যে বিতর্ক হয়
যেখানে ক্রোধের ধ্বংসাত্মক প্রকৃতি তুলে ধরা হয়। জুয়া খেলাকে একটি পাপ হিসেবে নিন্দা করা হয়েছে, যা মানুষকে ধ্বংস করে, এবং যুধিষ্ঠির তার এই অভ্যাসের জন্য অনুশোচনা প্রকাশ করেন। বন পর্বে দার্শনিক অনুসন্ধানের একটি গভীরতা পরিলক্ষিত হয়। এটি কেবল ঘটনার একটি বিবরণ নয়, বরং দার্শনিক বিতর্কের একটি ভাণ্ডার। এই পর্বের আখ্যানগুলি, বিশেষত যুধিষ্ঠির ও দ্রৌপদীর কথোপকথন এবং যক্ষের প্রশ্ন, জীবনের মৌলিক প্রশ্নগুলির উপর আলোকপাত করে। এটি দেখায় যে কিভাবে ধর্ম, কর্ম এবং নিয়তির ধারণাগুলি বাস্তব জীবনের পরিস্থিতিতে কার্যকর হয় এবং কিভাবে ব্যক্তিরা এই জটিল ধারণাগুলির মধ্যে তাদের পথ খুঁজে বের করে। এই পর্বটি নৈতিকতার একটি কর্মশালা হিসেবে কাজ করে, যেখানে চরিত্রগুলি তাদের বিশ্বাস এবং নীতিগুলির পরীক্ষা করে। আত্মসংযম, গুণাবলী, সত্য-রজ-তম ও পরমাত্মা জ্ঞান। মার্কণ্ডেয় সমস্যা পর্বে আত্মসংযম, গুণাবলী এবং পরমাত্মা জ্ঞান অর্জনের পথ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে জ্ঞানী ও সৎসঙ্গ মানুষের মধ্যে পুণ্য বৃদ্ধি করে। পক্ষান্তরে মূর্খ ও অসৎসঙ্গ মনকে বিভ্রান্ত করে। ক্রোধকে মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা ধ্বংসাত্মক এবং অকাল মৃত্যুর কারণ হতে পারে। জ্ঞানী ব্যক্তিরা ক্রোধকে দমন করার চেষ্টা করেন। এই আলোচনাগুলি ব্যক্তিগত বিকাশের উপর জোর দেয় এবং দেখায় যে কিভাবে আভ্যন্তরীণ গুণাবলী এবং আত্মনিয়ন্ত্রণ আধ্যাত্মিক উপলব্ধির জন্য অপরিহার্য। বন পর্বে নৈতিক চরিত্রের বিকাশ একটি প্রধান বিষয়। বনবাসের সময়কাল চরিত্রগুলিকে তাদের ত্রুটিগুলির মুখোমুখি হতে, গুণাবলী বিকাশ করতে এবং নতুন দক্ষতা অর্জন করতে বাধ্য করে। এই সময়কাল তাদের মানসিক ও আধ্যাত্মিক স্থিতিস্থাপকতা গড়ে তোলার জন্য অপরিহার্য ছিল। ঋষি ও দেবদেবীদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা এবং অভিজ্ঞতাগুলি পাণ্ডবদেরকে কেবল জ্ঞানী করে তোলে না, বরং তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করে। এটি বোঝায় যে প্রকৃত শিক্ষা কেবল বই থেকে আসে না, বরং জীবনের কঠিন অভিজ্ঞতা এবং নৈতিক পরীক্ষার মাধ্যমেও অর্জিত হয়। সাহিত্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব। মহাকাব্যিক ঐতিহ্য ও আখ্যানের গভীরতা। বন পর্ব মহাভারতের দীর্ঘতম সংস্কৃত মহাকাব্যের একটি অংশ, যা একটি সমৃদ্ধ আখ্যানমূলক ঐতিহ্য ধারণ করে। এটি মানব প্রকৃতি, নৈতিকতা এবং জীবনের জটিলতাগুলি গভীরভাবে অন্বেষণ করে। এই পর্বে গল্পের মধ্যে গল্প বা উপাখ্যানের কাঠামো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, যা আখ্যানকে বহুস্তরীয় এবং শিক্ষামূলক করে তোলে। এটি ইতিহাস, পুরাণ এবং দর্শনের এক অসাধারণ সংমিশ্রণ, যা মহাকাব্যকে একটি জীবন্ত দলিল হিসেবে তুলে ধরে। বন পর্ব পাণ্ডবদের ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বিবেচিত হয়, যেখানে তারা বিভিন্ন ঋষি ও দেবদেবীর সংস্পর্শে এসে জ্ঞান ও শক্তি অর্জন করে। পরবর্তী সাহিত্য ও শিল্পের উপর প্রভাব। কিরাত উপপর্ব। এই পর্বটি ভারতের বিখ্যাত মহাকাব্য কিরাতার্জুনীয় এর অনুপ্রেরণা জুগিয়েছে, যা তার জটিল সাহিত্যিক বৈশিষ্ট্য এবং একক ব্যঞ্জন বর্ণে রচিত শ্লোকের জন্য পরিচিত। এটি বনপর্বের আখ্যানের গভীরতা এবং সাহিত্যিক সম্ভাবনাকে প্রমাণ করে। ভারতের বিখ্যাত মহাকাব্যের নাম হলো কিরাতার্জুনীয়ম। মনে রাখতে হবে। নল, দময়ন্তী ও সাবিত্রী সত্যবান। এই উপাখ্যানগুলি বনপর্বের মধ্যেই স্বতন্ত্র ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। তাদের জনপ্রিয়তা এবং নৈতিক আবেদন তাদের অসংখ্য নাটক, কবিতা, গান এবং চিত্রকলার অনুপ্রেরণা জুগিয়েছে, যা ভারতীয় সংস্কৃতিতে তাদের স্থায়ী প্রভাবকে তুলে ধরে। থিমগুলির অনুরণন। বনপর্বে আলোচিত ধর্ম, কর্ম, নিয়তি এবং নৈতিকতার মতো বিষয়গুলি আজও ভারতীয় চিন্তাধারা এবং সংস্কৃতিতে গভীরভাবে অনুরণিত হয়। এটি কেবল একটি প্রাচীন গ্রন্থ নয়, বরং একটি জীবন্ত ঐতিহ্য, যা সময়ের সাথে সাথে নতুন ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতা লাভ করে। আধুনিক ব্যাখ্যা, ভাষ্য ও অনুবাদ। অনুবাদ। কিশারী মোহন গাঙ্গুলি, মনমথনাথ দত্ত, জে.এ.বি. ভ্যান বুইটেনেন, বিবেক দেবরায় এবং উইলিয়াম জনসনের মতো পণ্ডিতরা বনপর্বের উল্লেখযোগ্য ইংরাজি অনুবাদ করেছেন।
এই অনুবাদগুলি পাঠকদের কাছে মহাকাব্যের গভীরতা উপলব্ধির সুযোগ করে দিয়েছে। কাশিরাম দাস বাংলায় মহাভারতের সবচেয়ে খ্যাতিমান অনুবাদক হিসেবে পরিচিত। ভাষ্য: দেববোধ, নীলকণ্ঠ চতুর্ধারা, সদানন্দ ব্যাস এবং অর্জুন মিশ্রের মতো ভাষ্যকাররা বনপর্বের উপর গভীর ভাষ্য রচনা করেছেন, যা পাঠ্যের বিভিন্ন দিক এবং দার্শনিক ব্যাখ্যা প্রদান করেন। পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধ: দ্রৌপদীর বক্তৃতা এবং ক্রোধের মতো নির্দিষ্ট বিষয়বস্তুর উপর পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধগুলি বন পর্বের নৈতিক ও সামাজিক দিকগুলির আধুনিক বিশ্লেষণ প্রদান করে। এই অনুবাদ এবং ভাষ্যগুলি মহাকাব্যের একটি জীবন্ত বিবর্তনশীল ঐতিহ্যকে প্রতিফলিত করে। পাঠ্যগত বৈচিত্র্য এবং সমালোচনামূলক সংস্করণের অস্তিত্ব এই প্রাচীন মহাকাব্যের জটিল ইতিহাস এবং এর উপর ক্রমাগত পাণ্ডিত্যপূর্ণ কাজকে তুলে ধরে। বন পর্বে অন্বেষণ করা নৈতিক ও নৈতিক দ্বিধাগুলি আজও প্রাসঙ্গিক থাকে, যা মহাকাব্যের কালজয়ী আবেদনকে অবদান রাখে। এটি আধুনিক সমাজে কর্তব্য এবং ধর্মের থিমগুলির প্রাসঙ্গিকতা তুলে ধরে। উপসংহার: মহাভারতের বন পর্ব কেবল পাণ্ডবদের বনবাসের একটি আখ্যানমূলক বিবরণ নয়, বরং এটি মানব জীবনের গভীর নৈতিক, দার্শনিক এবং আধ্যাত্মিক প্রশ্নগুলির একটি বিস্তৃত অন্বেষণ। এই পর্বটি পাণ্ডবদের জন্য একটি রূপান্তরের সময়কাল হিসেবে কাজ করে, যেখানে তারা কঠোর প্রতিকূলতার মধ্য দিয়ে চরিত্র গঠন করে, প্রজ্ঞা অর্জন করে এবং ভবিষ্যতের মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়। অক্ষয় পাত্র লাভ, অর্জুনের দিব্যাস্ত্র অর্জন, যুধিষ্ঠির ও যক্ষের কথোপকথনের মতো ঘটনাগুলি বনবাসকে কেবল একটি শাস্তি হিসেবে নয়, বরং ঐশ্বরিক প্রস্তুতি এবং আত্মবিকাশের একটি সুযোগ হিসেবে চিত্রিত করে। নল দময়ন্তী এবং সাবিত্রী সত্যবানের মতো অন্তর্নিহিত উপাখ্যানগুলির মাধ্যমে বন পর্ব মানবীয় সম্পর্কের জটিলতা, ভক্তির শক্তি এবং ভাগ্যের উপর ইচ্ছা শক্তির বিজয়ের মতো চিরন্তন থিমগুলি অন্বেষণ করে। এই গল্পগুলি কেবল মনোরঞ্জনের জন্য নয়, বরং গভীর নৈতিক শিক্ষা প্রদানের জন্য পরিবেশিত হয়, যা মহাকাব্যের শিক্ষামূলক উদ্দেশ্যকে শক্তিশালী করে। বন পর্বের গঠনশৈলী এবং উপপর্ব সমূহের বৈচিত্র্য মহাকাব্যের গতিশীল এবং বিবর্তনশীল প্রকৃতিকে তুলে ধরে, যা আধুনিক পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে। সামগ্রিকভাবে বন পর্ব ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির একটি অপরিহার্য অংশ, যা তার গভীর আখ্যান, দার্শনিক আলোচনা এবং নৈতিক শিক্ষার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এর বিষয়বস্তু এবং শিক্ষাগুলি আজও প্রাসঙ্গিক, যা মানব অভিজ্ঞতার জটিলতাগুলি নেভিগেট করার জন্য মূল্যবান দিক নির্দেশনা প্রদান করে। এখানেই আমাদের বনপর্ব শেষ হলো। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নিও। আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নমস্কার। নমঃ সংস্কৃতায়।